সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমার বাসাতে অনেক ভালো আছো। যেহেতু বিশ্বব্যাপী করোনা নামক এক ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির হয়ে আছে, আমাদের দেশ সহ সব দেশ স্থবির হয়ে আছে, সেক্ষেত্রে তোমাদের পড়াশোনাও কিছুটা ব্যাঘাত ঘটতেছে। যেহেতু স্কুল কলেজ ভার্সিটি সব এভরিথিং প্রায় বন্ধ হয়ে আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনা কিছুটা যেন কন্টিনিউ হয় এবং চালিয়ে যেতে পারো, সেই জন্য সরকার বেশ সুন্দর ভালো কিছু উদ্যোগ নিয়েছে। অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে, বাংলাদেশ টেলিভিশনে কিছু ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সেই আলোকেই আজকে তোমাদের সপ্তম শ্রেণী হতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়, যেটাতে আছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে আমি তোমাদের পার্ট 6 বা 7 থেকে পার্ট 6-7 থেকে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ এই বিষয়ে একটু আলোচনা করব, যা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকে আমরা পড়াবো হচ্ছে উদ্ভিদ টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যু কাকে বলে? টিস্যু কাকে বলে আমাদের আগে জানতে হবে। টিস্যুর সঙ্গে হচ্ছে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে দলগতভাবে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বে একইভাবে দলগতভাবে অবস্থান করে এবং একই কাজ সম্পূর্ণ করে। এই দলগত কোষকে আমরা বলতে পারি টিস্যু। তাহলে আমরা টিস্যু কাকে বলে সেটা জানলাম, যে উৎপত্তিগতভাবে উৎপত্তিগত থেকে একই রকম কতগুলো কোষ একই আয়তন ও অবস্থান নিয়ে কিছুটা ভিন্ন ও অভিন্ন হওয়া সত্ত্বেও দলগতভাবে অবস্থান করে, এই দলগত কোষকে আমরা বলতে পারি টিস্যু। এখন টিস্যুর প্রকার, টিস্যু মানে কয় ভাগে ভাগ করা যায়, টিস্যুকে বিভিন্ন প্রকার ভাবে ভাগ করা যায়। সেই ক্ষেত্রে আমরা বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ভাজক টিস্যু, দুই নাম্বারটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা, যে হচ্ছে টিস্যুকে প্রধানত বিভাজন ক্ষমতা অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। বিভাজন ক্ষমতা অনুসারে কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে ভাজক টিস্যু, দুই নাম্বারটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যু কাকে বলে? উদ্ভিদের দেহে যেসব কোষের বিভাজন ক্ষমতা আসে, উদ্ভিদের দেহে যেসব কোষের বিভাজন ক্ষমতা আছে বা বিভাজন ক্ষমতা থাকবে বা বিভাজন হবে, এই সমস্ত টিস্যুকে আমরা বলতে পারি কি? ভাজক টিস্যু। এখন ভাজক টিস্যু কোথায় অবস্থান করে? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে বা শীর্ষে। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে বা শীর্ষে এই ভাজক টিস্যু অবস্থান করে। তার মানে ভাজক টিস্যু কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের কোষে বিভাজন ক্ষমতা আছে তাকে আমরা বলতে পারি ভাজক টিস্যু, যেটা উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে। তো ঠিক আছে, তো আমাদের বুঝলাম ভাজক টিস্যু কাকে বলে। এখন ভাজক টিস্যুর কিছু কাজ আছে। তো ভাজক টিস্যুর কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের ক্রমাগত বিভাজনের ফলে নতুন নতুন কোষ ও উদ্ভিদ কোষ বা টিস্যু কোষ সৃষ্টি করা। আবারও বলছি, ভাজক টিস্যুর কাজ হচ্ছে 1 নম্বর ক্রমাগত বিভাজনের ফলে নতুন নতুন কোষ উদ্ভিদ কোষ সৃষ্টি করা। আর একটা কাজও বলতে পারি, এটি উদ্ভিদের বৃদ্ধি ঘটায় বা উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়, এটা বলতে পারি। তাহলে আমরা প্রথমত কি, উদ্ভিদ বিভাজনের ফলে ভাজক টিস্যুর কাজ হচ্ছে 1 নম্বর বিভাজনের ফলে নতুন নতুন কোষ সৃষ্টি করা, 2 নম্বর হচ্ছে কি, এটি উদ্ভিদের বৃদ্ধি দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায়, 3 নম্বরটা বলতে পারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। তা আমাদের ভাজক টিস্যু সম্পর্কে যেহেতু এত বললাম, ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর কাজ কি, ভাজক টিস্যুর একটু চিত্র আমরা দেখে নিই। চিত্র দেখে তোমরা ফলো করবা, যে দেখো ক নাম্বার চিত্রে ভাজক টিস্যুর একটা চিত্র আমি দেওয়ার চেষ্টা করেছি। যে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যুর এই যে প্রাচীর, এটাকে দেয়া আছে যে প্রাচীর বা দেওয়াল, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। কিসের কোষ প্রাচীর? ভাজক টিস্যুর কোষ প্রাচীর। তার মাঝখানে যে কেন্দ্রের মতো, সেটা আমরা কি বলতে পারি? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। এই যে মাঝে ফোঁটা ফোঁটা জেলির ন্যায় স্বচ্ছ, এগুলোকে আমরা বলতে পারি সাইটোপ্লাজম। তাহলে এখন চিত্রে তোমাদের চিত্রটা ভালো করে ফলো করো। যে এমন হতে পারে যে তোমাদের সৃজনশীল প্রশ্নে এই চিত্রটা দেওয়া থাকবে, যে ক নম্বর চিত্রে এখানে আমি ভাজক টিস্যু উল্লেখ করে দিয়েছি। সেই ক্ষেত্রে তোমাদের সৃজনশীল প্রশ্নে ভাজক টিস্যু উল্লেখ নাও থাকতে পারে। জাস্ট একটা চিত্র ক নম্বর দিয়ে রাখো, যে উপরোক্ত চিত্রটার দ্বারা কি বোঝানো হয়েছে এবং কোন টিস্যু বোঝানো হয়েছে এবং সেটা বৈশিষ্ট্য কি বা কাজ কি বা সংজ্ঞা কি। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ভাজক টিস্যু।
তো ভাজক টিস্যু আমরা কাকে বলতে পারি? যে টিস্যু উদ্ভিদের দেহে বিভাজন ক্ষমতা রাখে তাকে আমরা কি বলতে পারি? ভাজক টিস্যু। তার কাজ কি? উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি ঘটায়। আর একটা হচ্ছে উদ্ভিদের নতুন নতুন কোষের সৃষ্টি করে, নতুন নতুন কোষ সৃষ্টি করে। আর ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। তাহলে এটা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। এটা হচ্ছে এক নম্বর গেল। দুই নম্বর গুলো হচ্ছে কি? আরেকটা স্থায়ী টিস্যু। কি স্থায়ী টিস্যু? তাহলে স্থায়ী টিস্যুর আমরা যেটা দেখতে পারি, এই যে এটা হচ্ছে স্থায়ী টিস্যু। এটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুর একই রকম ভাবে দেখো যে সাইটোপ্লাজম আছে। এটা এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা, কোষের ভিতর মাঝখানে ফাঁকা অংশটা, এটাকে হচ্ছে আমরা কোষ গহ্বর বলবো। এটা হচ্ছে কোষ গহ্বর। আর এই যে কেন্দ্র নির্দিষ্ট একটা সেটা হচ্ছে কেন্দ্র বা এটা হচ্ছে নিউক্লিয়াস বলা যায়। এটা হচ্ছে কসিটোটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে আমরা দেখে নাও ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু মানে চিত্রের পার্থক্য। এটা তোমরা বুঝলে। এখন স্থায়ী টিস্যু কাকে বলে? তাহলে ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে, আবার বলছি, ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে বিভাজন ক্ষমতাহীন, মানে যেটা বিভাজন ক্ষমতা নাই, এবং পরিণত টিস্যুকে আমরা স্থায়ী টিস্যু বলতে পারি। আবার বলতেছি, স্থায়ী টিস্যু কাকে বলে? ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে বিভাজন ক্ষমতাহীন, মানে যার কোনো বিভাজন ক্ষমতা নাই এবং পরিণত একটা টিস্যুকে বলতে পারি আমরা স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু সাধারণত উদ্ভিদের কোথায় দেখা যায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে মূলে দেখা যায়, বা স্থায়ী মূল না, স্থায়ী টিস্যু সর্বত্র ছড়িয়ে থাকে। কিন্তু ভাজক টিস্যু শুধুমাত্র কাণ্ডের বা উদ্ভিদের শীর্ষে অবস্থান করে। আর স্থায়ী টিস্যু উদ্ভিদের সর্বত্রই পাওয়া যাবে স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা এবং পরিবহন করা। স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা এবং পরিবহন করা। তাহলে আমি স্থায়ী টিস্যুর কাজ আবার ভালো করে শুনে রাখো যে ভাজক টিস্যুর কাজ তোমরা জেনেছো যে উদ্ভিদকে ক্রমাগত দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করা, তারপর হচ্ছে নতুন নতুন কোষ সৃষ্টি করা, ভাজক টিস্যুর উৎপত্তি করা। ঠিক একই রকম ভাবে স্থায়ী টিস্যুরও কিছু কাজ আছে। স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, পরিবহন করা। আর দুই নম্বর হচ্ছে দেহ গঠনে ও দেহর দৃঢ়তা প্রদানে সহায়তা করা। আবারও বলছি, স্থায়ী টিস্যুর মূলত দুইটি প্রধান কাজ আছে। এক নম্বর হচ্ছে খাদ্য প্রস্তুত ও পরিবহন করা, দুই নম্বর হচ্ছে উদ্ভিদের দেহে দৃঢ়তা এবং শক্তি প্রদান করা। আবার বলছি, এক নম্বর হচ্ছে উদ্ভিদের স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত ও পরিবহন করা, আর দুই নম্বর হচ্ছে দেহ গঠন, মানে স্থায়ী টিস্যু উদ্ভিদের দেহ গঠন এবং উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে। তো এই হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তাহলে আজকে আমরা কি শিখলাম যে টিস্যু কাকে বলে, বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার, কি কি, এবং সেগুলো কাকে বলে এবং সেগুলোর কাজ। তাই আবারও এগুলো তোমাদের জন্য আবার রিপ্লে করছি যে টিস্যু কাকে বলে। টিস্যুটা হচ্ছে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন ভিন্ন সত্ত্বে এরা দলগতভাবে অবস্থান করে। এই দলগত কোষকে আমরা বলতে পারি কি? টিস্যু। তাই বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কয় প্রকার? দুই প্রকার। সেটা এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু, দুই নম্বর হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাকে বলে? যে টিস্যু বিভাজন করার ক্ষমতা রাখে, বিভাজন হওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যুর কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে নতুন নতুন কোষ উৎপন্ন করা, টিস্যু উৎপন্ন করা, এবং যেটা হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি করা এবং ভাজক টিস্যু সৃষ্টি করা। এটা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। যেটা তোমার চিত্র আমি দেখাই দিয়েছি, এটা হচ্ছে ভাজক টিস্যুর চিত্র, আর এটা হচ্ছে স্থায়ী টিস্যুর চিত্র। স্থায়ী টিস্যু কাকে বলে? ভাজক টিস্যু হতে উৎপন্ন হয়ে পরিণত টিস্যুকে আমরা বলতে পারি কি? এবং বিভাজন ক্ষমতাহীন। আবারও বলছি, ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে বিভাজন ক্ষমতাহীন পরিণত টিস্যুকে বলে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য প্রস্তুত করা এবং পরিবহন করা, আর উদ্ভিদের দেহ গঠনে ভূমিকা রাখা এবং উদ্ভিদের দেহে দৃঢ়তা প্রদান করা। তো এই হচ্ছে আজকের টিস্যুতন্ত্র, উদ্ভিদের টিস্যুতন্ত্র যেটা পড়ালাম, উদ্ভিদের টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। উদ্ভিদের টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ যেটা হচ্ছে, আশা করছি তোমরা এটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝছো যে উদ্ভিদ টিস্যু কাকে বলে, উদ্ভিদ দেহের টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি, কাজ কি কি, কত প্রকার, কি কি, এই চিত্রগুলো কি রকম হতে পারে, এই সম্পর্কে তোমাদের কিছুটা সামগ্রিক জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা এগুলো পড়বা এবং বাসাতে আরেকটু দেখবা, ইনশাআল্লাহ পুরোপুরি হয়ে যাবে এবং কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। তো সেই ক্ষেত্রে আজকে ক্লাস এখানে শেষ করছি। আর তোমরা যে যথারীতি, যেহেতু এখন মহামারী সংকট চলছে, তো সেই ক্ষেত্রে তোমরা সরকারি কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক চলবা। যেমন হচ্ছে বাইরে বের হলে মাস্ক পরে বের হবা, নর্মালি খুব ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া বাইরে বের হবা না, বাইরে বের হয়ে বাড়িতে আসার পরে সাবান দিয়ে বা
হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাতটা ওয়াশ করবা, কমপক্ষে 20 সেকেন্ড হাতটা ওয়াশ করে স্থায়িত্ব রাখবা। এই হচ্ছে অবস্থা। সব মিলে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়াশোনা করবে এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।